নিষ্ক্রিয় করা হলো মিরপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার 16টি গ্রেনেড, 7 জেএমবি সদস্য আটক। একই ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছিল হোসেনি দালানের হামলায়। এখানে যে ধরনের আলামত যেগুলো পাওয়া গেছে সেগুলো ব্যবহার করে অন্তত 200 গ্রেনেড তৈরি করার মতো উপকরণ এখানে বিদ্যমান রয়েছে। রাজধানীর ভেতর এমন আস্তানা উদ্বেগজনক মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। শুধুমাত্র ধরপাকড় বা পুলিশি অ্যাকশন দিয়ে এটা হবে না, এখানে সামাজিক সমস্যা আছে কোথাও। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন কমিশনের প্রতি এবার পক্ষপাতিত্বের অভিযোগ আওয়ামী লীগের। বিএনপি বলছে বাক স্বাধীনতা নেই, বিরোধী নেতাকর্মীদের উপর চলছে দমনপীড়ন। প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। উমরাহ হজের নামে বিশৃঙ্খলা রোধে সরকারকে কঠোর তদারকির পরামর্শ হজ এজেন্ট ও জনশক্তি রপ্তানিকারকদের। নীতিমালা সংশোধনের আশ্বাস ধর্মমন্ত্রীর। ফেনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে স্কুল ছাত্রী সহ 2 জন নিহত, এক শিশু সহ আহত 3, আটক 4। এবং প্রার্থনা আর মঙ্গল সঙ্গীতের মধ্য দিয়ে সারা দেশে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু, ঘরে ঘরে উৎসবের আমেজ। রাজধানীর মিরপুরের একটি বাসায় অভিযান চালিয়ে 16টি হাতে তৈরি গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরক সহ 7 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন জেএমবির গুরুত্বপূর্ণ সদস্য বলে দাবি গোয়েন্দাদের। বাকি 4 জনের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে কমপক্ষে 200 বোমা বানানো সম্ভব ছিল বলে দাবি পুলিশের। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাম মোহাম্মদ রুমেল। অভিযানে উদ্ধার হওয়া বোমাগুলো ঘটনাস্থলে নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় নিরাপত্তার স্বার্থে সরিয়ে দেওয়া হয় আশপাশের মানুষকে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, হাতে তৈরি বোমা ছাড়াও বাসাটি থেকে উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে একই ধরনের কমপক্ষে 200 বোমা বানানো যেত। এখানে যে ধরনের আলামতগুলো অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস যেগুলো পাওয়া গেছে সেগুলো ব্যবহার করে বাইরের থেকে অন্য কোনো আলামত না, মানে কোনো ইনগ্রিডিয়েন্টস না এনেও এখানে অন্তত 200 গ্রেনেড তৈরি করার মতো উপকরণ এখানে বিদ্যমান রয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোর থেকে মিরপুরের এই বাসাটিকে চারদিক থেকে ঘিরে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। তাদের সহায়তা করে স্থানীয় থানা পুলিশও। গোয়েন্দা কর্মকর্তা জানান, প্রথমে শাহ আলী এলাকা থেকে 2 জেএমবি সদস্যকে গ্রেফতার করেন তারা। তাদের দেয়া স্বীকারোক্তি এবং আগে গ্রেফতার জেএমবি সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী চালানো হয় এই অভিযান। কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে 6তলা ভবনের 2টি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় 7 জনকে। প্রাথমিকভাবে খবর ছিল যে 3 জন জঙ্গি এখানে অবস্থান নিয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা আরো জিজ্ঞাসাবাদে জানতে পারি যে এখানে আসলে এই বিস্ফোরক তৈরির একটা আস্তানা হিসেবে তারা এটিকে ব্যবহার করে। ধারাবাহিক অভিযানের ফলে এই পর্যন্ত 7 জনকে এখান থেকে আটক করা হয়েছে। তাদের ভিতরে কমপক্ষে 3 জন জেএমবির বেশ বিভিন্ন পর্যায়ের সদস্য বলে আমাদের কাছে মনে হয়েছে। বাকি 4 জন সাসপেক্ট আছে, তাদের শনাক্তকরণের যে প্রক্রিয়া সেটি চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বোমার সঙ্গে হোসেনি দালানে হামলায় ব্যবহৃত বোমা এবং কয়েক মাস আগে কামরাঙ্গীরচরে জেএমবির আস্তানা থেকে উদ্ধার হওয়া বোমার মিল রয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া জেএমবির এই গ্রুপটি বোমা বানানো ও অস্ত্র সরবরাহ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল বলে দাবি পুলিশের। একই জায়গাতে সবগুলো থাকলে খুব দ্রুত সে কাজটি করা যায়, যেহেতু পাশাপাশি প্রত্যেকটা রুমে, ফ্লোরে, কিচেন রুমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সো সেফলি খুব আস্তে ধীরে কাজটি সম্পন্ন করতেছে তারা। গত কয়েক মাস ধরে হঠাৎ করে জেএমবির অতি তৎপর হয়ে ওঠার কারণ কি, প্রশ্ন ছিল গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনারের কাছে। সারা বিশ্বেই
জঙ্গিবাদ যেহেতু একটু মাথাচাড়া দিয়েছে, তো সেইটার একটা প্রভাব বাংলাদেশেও কিছু ইফেক্ট সেটার পড়তে পারে। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে উপস্থাপন করে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও আশা তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ধরপাকড় করে জঙ্গি দমন সম্ভব নয় মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকওয়াত হোসেন বলেছেন, খোদ রাজধানীর মধ্যে এ ধরনের জঙ্গি আস্তানা উদ্বেগজনক। এদের বড় নাশকতার পরিকল্পনা ছিল। সময় সংবাদকে তিনি আরো বলেন, সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা একটা অত্যন্ত চিন্তার বিষয়, ভয়াবহ বিষয় বলবো এই জন্য যে রাজধানীর বুকে এত জনবহুল জায়গায় এরা জড়ো হয়েছে ডেফিনেটলি কোনো উদ্দেশ্য নিয়ে, এবং সংখ্যাও কম নয়। যেই সরকারে থাকুক তাদের একটা ডিনায়াল মোডে চলে যায় যে না, এখানে জঙ্গি নেই, এখানে ইন্টারন্যাশনাল কোনো কানেকশন নেই। এটা আমার মনে হয় যে আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। আমাদেরকে যেটা প্র্যাকটিক্যাল, যেটা বাস্তব, সেটাকে স্বীকার করে কিন্তু মোকাবেলা করতে হবে। পাবলিকলি আপনি এগুলো ডিনাই করেন, আর যখন প্র্যাকটিক্যালি এগুলো দেখা যায় তখন কিন্তু মানুষের ভিতরে এক ধরনের আস্থার সংকট হয়। এদিকে চট্টগ্রামে ফটিকছড়িতে মাইজ ভান্ডারের ওরসে নাশকতার পরিকল্পনার অভিযোগে মাদ্রাসার 6 ছাত্রকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ফটিকছড়ির নাজিরহাটে হযরত জিয়াউল হক শার ওরস চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে স্বেচ্ছাসেবকরা প্রথমে 3 জন মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে মাজারের পাশে আরও 3 মাদ্রাসা ছাত্রকে ঘোরাঘুরি করতে দেখে তাদেরও পুলিশের হাতে তুলে দেয়া হয়। ছয়জনেই কওমি মাদ্রাসার তারা দাবি করতেছে। আমরা বিষয়টা, যেহেতু এটা বান্ডার শরীফের একটা উরুস চলতেছে, সেখানে তারা যাওয়ার কথা না, তাদের দাবি হচ্ছে যে তারা এটা দেখতে গেছিল অনুষ্ঠানটা। তো বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি। দেখছেন রাত 11টার সময়। এবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল খোদ সরকারি দল আওয়ামী লীগ। দলটির অভিযোগ, বিএনপির প্রতি সহনশীলতা দেখাচ্ছে কমিশন, আর তাদের ব্যাপারে কঠোর। দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানায়। এ ব্যাপারে সিএসি এর বক্তব্য, সব দলেরই যেহেতু একই অভিযোগ, তার অর্থ হচ্ছে কমিশন কাউকেই ছাড় দিচ্ছে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়, তবে সেসবের বেশিরভাগই এসেছে বিভিন্ন বিরোধী দলগুলো থেকে। কিন্তু সরকারি দল থেকে এরকম বিষয় সচরাচর নয়। বৃহস্পতিবার এমনই অভিযোগ এলো আওয়ামী লীগের পক্ষ থেকে। দলটির 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। যেহেতু বিএনপি সংসদে নেই, আমাদের জাতীয় সংসদে না থাকার কারণে তারা কিন্তু বাড়তি সুবিধা পাচ্ছেন। আপনারা জানেন যে বিএনপির অনেক শীর্ষ পর্যায়ে নেতারা এই নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন, কিন্তু আমরা পারছি না। বিএনপিরা তারা আভ্যন্তরীণ কোন্দলে অনেক জায়গায় তাদের নিজেদের মধ্যে গুলো যে ঘর পালনে, সেটা আমাদের চাপিয়ে তারা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনকে এই জন্য অনুরোধ করেছি যে তারা যেন বিএনপির প্রতি অতি সদয় হয়ে আমাদের প্রতি নির্দয় আচরণ যাতে না করে, সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তবে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি মনে করেন এতে কমিশনের নিরপেক্ষতা আরও স্পষ্ট হলো। নিরপেক্ষতার প্রশ্নের মধ্যেই নিরপেক্ষতা হবে। কিছু কিছু যদি অসুবিধা হয়, তাহলে আপনারা বুঝবেন যে সবার প্রতি আমরা অ্যাকশন নিচ্ছি, যেগুলো আইন লঙ্ঘন হচ্ছে সেখানে আমরা অ্যাকশন নিচ্ছি। কাজে এটা তো আমি মনে করি আরও বেশি নিউট্রাল দিকটাই স্পষ্ট করে দিচ্ছে। একই দিন জাতীয় পার্টিরও একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে। দলটির অভিযোগ ছিল, সরকারি দল তাদের প্রার্থীদেরকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে কমিশনের প্রতি আহ্বান জানান তারা। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই। বিরোধী নেতাকর্মীদের ওপর দমন নীতি চলছে। দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। বাংলাদেশে যে এখন আপনার গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, একটা দমন নীতি চলছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে পাড়া করে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের অনেক ভাই সহকর্মী তাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে গুম করে ফেলা হয়েছে। এই একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমরা এটাকে আন্দোলনের অংশ হিসেবেই
এই নির্বাচনে অংশ নিয়েছি। রাত 11টার সময় আরো থাকছে। এলএনজির গ্যাস টার্মিনাল স্থাপন হলে গ্যাস বিদ্যুতের সংকট থাকবে না, আশাবাদ অর্থমন্ত্রীর। ডিজেলের দাম কমানোর আহ্বান শিল্প মালিকদের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে আরও হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করবে সরকার। সকালে গণভবনে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অনুদান পাওয়া 10টি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে প্রতি উপজেলায় একটি করে 50 শয্যার হাসপাতাল এবং প্রতি 6000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। নদী প্রধান এলাকার কথা মাথায় রেখে জলপথে চলাচল করতে পারে এ ধরনের অ্যাম্বুলেন্স নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশকে গড়ে তোলা কঠিন হবে না। তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। এই যে অ্যাম্বুলেন্সগুলি যেখানে যেখানে যাচ্ছে নিশ্চয়ই ওই এলাকার মানুষের জন্য খুবই উপকারী হবে। যদি আমরা সরকারের পক্ষ থেকে কিনে কিনে অ্যাম্বুলেন্স দিয়ে থাকি, তবে যেটা হয় যে আসলে বেসরকারি খাতটা যদি এগিয়ে আসে তো সেটা আরও বেশি ভালো হয়। তো আমি আশা করি যে আমাদের অন্যান্য ব্যবসায়ী মহলও নিশ্চয়ই এটা অনুসরণ করবে। আসলে সকলে মিলে করলে একটা দেশকে গড়ে তোলা এত কঠিন কাজ না, সে দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। প্রার্থনা আর মঙ্গল সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশের গির্জাগুলোতে শুরু হয়ে গেছে শুভ বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনা শেষে বড়দিনের কেক কেটে উৎসবে মেতে ওঠেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। এর আগে মধ্যরাতে প্রার্থনা সঙ্গীতের আনুষ্ঠানিকতা থাকলেও নিরাপত্তার কথা মাথায় রেখে এবার রাত 8টায় শুরু হয় বড়দিনের এই আনুষ্ঠানিকতা। কাকরাইলের সেন্ট মেরি ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা সভার সময় নির্ধারিত থাকলেও যিশু ভক্তরা সন্ধ্যার পর থেকেই দলে দলে সমবেত হন। ছোট বড় নারী পুরুষ সবাই নতুন পোশাকে গির্জায় ভিড় করেন। প্রায় ঘণ্টাব্যাপী প্রার্থনা পরিচালনা করেন বাংলাদেশের খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরু আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও। পরে প্রার্থনা আর কল্যাণ কামনা শেষে বড়দিনের কেক কেটে ভক্তদের মাঝে বিতরণ করা হয়। এখানে ধর্ম বলে কিছু নাই। হ্যাঁ, আমরা খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবাই একই দেশের মানুষ। হ্যাঁ, তাই জন্য আমরা বিশেষ করে আজকের এই বড়দিনটা আমরা আমাদের দেশের জন্য প্রার্থনা করব। ফাদার করবে, প্রার্থনা করবে, এরপর আমাদের যে বাইবেল পাঠ আছে বাইবেল পাঠ করবে, আমাদের মঙ্গল সমাচার আছে, ফাদার মঙ্গল সমাচার থেকে আমাদের এটা পরিবেশন করে বোঝাবে যে মঙ্গল সমাচারে যীশু খ্রিস্ট কি বলে গেছে। অন্ধকার থেকে আলোতে, অসত্য থেকে সত্য এবং মৃত্যু থেকে অনন্ত জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছেন আলো হিসেবে, পথ হিসেবে, সত্য হিসাবে। আর সেটা যে তিনি আগমন করেছেন, দেহ ধারণ করেছেন, সেটারই জন্মতিথি হলো 25 ডিসেম্বর। ফেনীর মহিপালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে 9ম শ্রেণীর এক ছাত্রীসহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিতে আহত হয়েছে আরও 3 জন। এর মধ্যে এক শিশুসহ 3 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। আতিয়ার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ফেনীর মহিপালের চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা মাইনুদ্দিনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ মান্নান ও তার লোকজন। বাড়িঘর ভাঙচুরের এক পর্যায়ে তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে নিহত হন মাইনুদ্দিন ও আকলিমা আক্তার। এ ঘটনায় গুলিবিদ্ধ এক শিশু সহ অপর 3 জনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা ঘুমাইতে আছি, আমাদের বাড়িঘরের পথের কিন্তু হামলা করে গুলি করছে। নিহত হয়েছে আমার বাবা, আমার মামা তো বোন, আমি আহত হয়েছি, আরো কয়েকজন আছে, আমি দেখতেছি না। হঠাৎ ওরা বাড়িতে আসি গুলি মারছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পেনিট্রেটিং উন্ড অ্যাবডোমেন হয়েছে, খুবই আশঙ্কাজনক অবস্থা, ওটাকে আমরা সিএমসিতে রেফার করছি। বাকি 2 জনের অবস্থাও খুব একটা ভালো না, মাল্টিপল গানশট ইনজুরি, ব্যাক। তো ওই দুটাও আমরা প্রাথমিক প্রিলিমিনারি চিকিৎসা দিয়া পরবর্তী উন্নত ম্যানেজমেন্টের জন্য আমরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইতিমধ্যে আমরা এখানে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে আমরা 4 জনকে আমরা আটক করেছি। এটা সম্পত্তি নিয়ে বিবাদ, এটা নিয়ে বিভিন্ন আদালতে, উচ্চ আদালতে মামলা, এদের বিচারাধীন এবং মামলা প্রক্রিয়াধীন মামলা আছে তাদের। নিহতদের মধ্যে আকলিমা আক্তার মহিপাল কৈবিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্রী ছিল। সে ফুফা নিহত মাইনুদ্দিনের বাড়িতে থেকে পড়াশোনা করত বলে জানিয়েছেন স্বজনরা। সময় সংবাদ, ফেনী। রাত 11টার সময় আরো থাকছে। সাফ মিশনের প্রথম ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের কাছে 4-0 গোলের বড় ব্যবধানে হেরেছে মামুনুলরা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশপ্রেম না থাকলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় কামরুল ইসলাম বলেন, যারা ইসলামের শত্রু তারাই আইএসের মতো জঙ্গি গোষ্ঠী সৃষ্টি করেছে। বাংলাদেশকে জঙ্গিবাদের হিংস্র থাবা থেকে মুক্ত রাখতে আলেম সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। দেশপ্রেম কিন্তু আমাদের ইমানের অঙ্গ, এই কথাটা আমাদের স্বীকার করতে হবে। তার মধ্যে দেশপ্রেম নাই, সে কোনো অবস্থাতে সাচ্চা মুসলমান হতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে যারা এই সমস্ত জঙ্গিদের সৃষ্টি করেছে, জঙ্গি সংগঠনগুলো সৃষ্টি করেছে, তারাই যারা মুসলমানদের মঙ্গল চায় না। দেশ যখন এগিয়ে যাচ্ছে, এই দেশটাকে ধ্বংসের একটা ষড়যন্ত্র করছে। ইহুদি নাসারারা সেই ষড়যন্ত্রে লিপ্ত। আমাদেরকে একটা জঙ্গি, আইএস ইত্যাদি কালিমা লেপন করে দিয়ে আমাদেরকে গ্রাস করার একটা ষড়যন্ত্র চলছে। যেভাবে সিরিয়াকে ধ্বংস করেছে, যেভাবে ইরাককে ধ্বংস করেছে, সেইভাবে বাংলাদেশটাকেও যদি আইএস বা জঙ্গিদের অভয়ারণ্য হিসাবে তারা পরিণত করতে পারে, তাহলে বাংলাদেশটাকেও গ্রাস করা যায়। বাংলাদেশটাকে সেই জঙ্গি দমনের নামে বাংলাদেশেও তারা প্রবেশ করার একটা অজুহাত তারা খুঁজে পেতে পারে। এই ষড়যন্ত্রই কিন্তু চলছে। এই ঈদে মিলাদুন্নবীর এই দিনে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের শপথ নিতে হবে, যারা ইসলামকে বদনাম করার জন্য, মুসলমানদের বদনাম করার জন্য এই ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে দেশমাতৃকার প্রেমের টানে, দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে সবাই যার যার অবস্থান থেকে আমরা রুখে দাঁড়াই। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে কটূক্তি ও শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদ রায়হান ফারুকী ইমাম। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি এক সমাবেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা চাননি, বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এছাড়া স্বাধীনতা যুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হয়েছে, এ বিষয়ে বিতর্ক রয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি। এলএনজির গ্যাস টার্মিনাল স্থাপন হলে গ্যাস বিদ্যুতের সংকট থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তখন গ্যাস ভিত্তিক শিল্প স্থাপনের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকবে না বলেও জানান তিনি। রাজধানীতে এক সেমিনারে বিনিয়োগ স্থবিরতার জন্য জ্বালানি সংকটকে দায়ী করে শিল্প বাঁচাতে ডিজেলের দাম কমানোর আহ্বান জানান ব্যবসায়ীরা। গ্যাসের মজুদ ফুরিয়ে আসায় 2010 সাল থেকে গ্যাস ভিত্তিক শিল্প স্থাপনে নিরুৎসাহিত করে আসছে সরকার। 5 বছর বন্ধ থাকার পর সম্প্রতি সরকার শিল্প খাতে সীমিত আকারে গ্যাস সংযোগ দিচ্ছে। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সংযোগ প্রাপ্তিতে নানা অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবিরতায় সরকারও উদ্বিগ্ন। এই অবস্থায় নতুন বছর শুরুর আগে অর্থমন্ত্রী জানালেন 2 বছর পর জ্বালানি সংকট থাকবে না। এখন থেকে we can give this kind of assurance যে power supply, energy supply is not going to be your problem in this country. শুরুকমারটা ছিল এটাই যে there is not going to be any restriction for the reason that we can't supply you gas or we can't supply you electricity. সেমিনারে জ্বালানি উপদেষ্টা আগামী বছরে 10টি নতুন কূপ খননের কথা জানিয়ে গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগের কথা জানান। আমরা 10টা ওয়েল করব, বছর দুয়েকের মধ্যে গ্যাসের একটা সমাধান আমাকে করতে হবে। সেজন্য আমরা এলএনজি ইম্পোর্টের জন্য সব ব্যবস্থা করে ফেলছি। এদিকে ব্যবসায়ীরা বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে ডিজেলের দাম কমানোর আহ্বান জানান। এছাড়া বাইরে অর্থ পাচার রোধে গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলো সম্প্রসারণে বিভিন্ন ক্ষেত্রে শুল্ক কমানোর আহ্বান জানান। আমরা যারা ছোট ইন্ডাস্ট্রি, আমাদের কিন্তু ক্যাপটিভ জেনারেটর নেই। আমরা টোটালি
বিদ্যুতের উপর নির্ভরশীল। আপনাকে আমরা ডিজেলে ভর্তুকি দিতে বলছি না, আপনি আন্তর্জাতিক মূল্যে আমাদেরকে ডিজেল ব্যবহার করার সুযোগ দিন। ব্যাংকে 1 লক্ষ কোটি টাকা পড়ে আছে, ইনভেস্টমেন্টে গতি আনা প্রয়োজন। যে ইন্ডাস্ট্রিগুলো শক্ত, যার এক্সপানশনের সুবিধা আছে বলে আমরা মনে করি, সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা হাত দেই। তবে অর্থমন্ত্রী ডিজেলের দাম পুনর্নির্ধারণের আভাস দিলে নির্দিষ্ট সময় জানাননি। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। সরকারিভাবে কঠোর নিয়ন্ত্রণ ছাড়া উমরা হজের নামে বিশৃঙ্খলা রোধ করা সম্ভব নয় বলে মনে করেন হজ এজেন্ট ও জনশক্তি রফতানিকারকরা। এছাড়া হজ নীতিমালা সংশোধন ও রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া বন্ধ করারও দাবি জানিয়েছে হজ এজেন্সিস অব বাংলাদেশ, হাব ও বায়রা। অন্যদিকে প্রাথমিকভাবে 70টি প্রতিষ্ঠানকে উমরা হজের যাত্রী পাঠানোর অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। শুধু পাসপোর্টের মাধ্যমে হজ এজেন্টরা উমরা পালনের ব্যবস্থা করেন। এক্ষেত্রে পুলিশের তদন্ত রিপোর্ট কিংবা মন্ত্রণালয়ের অনুমতিও প্রয়োজন হয় না, তাই সরাসরি কোনো তত্ত্বাবধান বা নজরদারি থাকে না সরকারের। অভিযোগ রয়েছে এ সুযোগে মানব পাচার করে হজ এজেন্সিগুলো। 2014 সালে 11,485 জন বাংলাদেশি নাগরিক উমরা হজে গিয়ে দেশে ফেরেননি। 104টি উমরা এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয় 2016 সালের জানুয়ারি থেকে আবারও উমরা হজ পালনের সুযোগ পাবেন বাংলাদেশি নাগরিকরা। এ সময় সরকারের তদারকি আরো বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য সংশ্লিষ্টদের। আমরা যারা সেক্টরের প্রতিনিধিত্ব করছি, এই বিষয়গুলোকে আমরা নজরদারি করি, তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো মিনিমাইজ হয়ে আসবে। স্পেশালি উমরা এবং হজের বিষয়টা আরো তীক্ষ্ণ নজরদারি করার দরকার। রোহিঙ্গা তারা পাসপোর্ট পাইলো কিভাবে? দেখে শুনে উমরা যাত্রীদেরকে পাঠানোর ক্ষেত্রে ডিউ সিস্টেম করে, তাহলে উমরা যাত্রীগুলি প্রপার যারা উমরা করার জন্য যায় তারা যাবে, থেকে যায় এমন লোক যাওয়ার সুযোগ আর থাকবে না। হজ এজেন্টদের সংগঠন হাবের পরামর্শ, মানব পাচার সহ অন্যান্য অনিয়ম ঠেকাতে সৌদি সরকারের সঙ্গে সমন্বয় আরো জোরদার করতে হবে। একটা উমরা যাত্রীকে পাঠানোর পরে 2টা পার্ট কাজ করে, একটা কাউন্টার পার্ট কাজ করে সৌদি আরবে। তার দায়িত্ব হচ্ছে টু রিসিভ দ্য উমরা হাজি এবং তাকে উমরা করিয়ে দেন আবার জেদ্দা এয়ারপোর্টে আনি তাকে ব্যাক করে দেওয়া, এটা তার রেসপন্সিবিলিটি। ভবিষ্যতে নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এই 70টা পাঠাইতে পারবে এখন থেকেই। অর্থদণ্ড করেছি, লাইসেন্স বাতিল করেছি, এবং এই নামে বা এই সময় সংবাদ সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ঢাকা মেডিকেল প্রতিনিধি আওরঙ্গজেব সজীবের মৃত্যুর ঘটনায় তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। এর আগে বাদ আসর চকবাজার শাহী জামে মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দুপুরে চকবাজার উর্দু রোডের বাসা থেকে সজীবের মরদেহ জানাজার জন্য নিয়ে যাওয়ার সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় তার স্ত্রী বারবার মূর্ছা যান। এর আগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে তার মরদেহ বাসায় আনা হয়। রোববার বাসা থেকে প্রতিদিনের মতো কর্মস্থল ঢাকা মেডিকেলে যাওয়ার পর নিখোঁজ হন সজীব। নিখোঁজের 3 দিন পর বুধবার বিকেলে ধলেশ্বরী নদীতে মুন্সিগঞ্জের মুক্তারপুরে তার মৃতদেহ পাওয়া যায়। যে হাসপাতালে থেকে দীর্ঘ 18 বছর আহত আর নিহতদের খবর সংগ্রহ করেছেন, সেখানেই হয় সজীবের দ্বিতীয় নামাজে জানাজা। এর আগে প্রথম জানাজা হয় চকবাজার শাহী মসজিদে। সজীবের এই মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তার পরিবার ও সহকর্মীরা। রাজধানীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী খেলাঘর জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক উৎসব 2015। বিকেলে কেন্দ্রীয় খেলাঘর আসরের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই আয়োজনের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 3 দিন ব্যাপী অনুষ্ঠানে সারা দেশের মহানগর, জেলা ও আঞ্চলিক পর্যায়ে শিশু কিশোরদের নিয়ে 4টি বিভাগে 19টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে বিকেলে রাজধানীর শিশু একাডেমিতে বাংলা ভাষা শিক্ষক পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের হাতে খড়ির অনুষ্ঠান।
জামিনে মুক্ত হলেন উলফা নেতা অনুপ চেটিয়া। বৃহস্পতিবার ভারতের গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গেল বুধবার অনুপ চেটিয়ার বিরুদ্ধে দায়ের করা 4টি মামলাতে জামিন মঞ্জুর করেন আদালত। 1997 সালে ভুয়া পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ, বিদেশি মুদ্রা রাখার দায়ে গ্রেপ্তার ও সাজা ভোগের পর গেল 11 নভেম্বর ভারতের কাছে হস্তান্তর করা হয় ইউনাইটেড লিবারেশন আর্মি অব আসাম উলফার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নেতা অনুপ চেটিয়াকে। সাফ সুজুকি কাপের খবর। সাব মিশনের প্রথম ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। এক পেশে ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছেন মামুনুলরা। কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখা আফগানিস্তান। তবে এর মাঝেও 7 মিনিটে আফগান ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ একটি গোলের সুযোগ পেয়েছিলেন স্ট্রাইকার সাকওয়াত রানী, কিন্তু তার শট বারের ওপর দিয়ে চলে গেলে গোলের নিশ্চিত সুযোগ হারায় বাংলাদেশ। এরপর আর বলার মতো কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি মামুনুলরা। উল্টো 30 মিনিটে মাশিদ সাইঘানির গোলে প্রথম লিড পায় আফগানরা। এর মাত্র 2 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ফয়সাল শায়েস্তে। 2 গোলে পিছিয়ে পড়ে আরও ছন্নছাড়া হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। সে সুযোগে 40 মিনিটে ব্যবধান 3-0-তে নিয়ে যান ডিফেন্ডার জুবায়ের আমিরি। দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় পিটার সেগ্রেতের দল। 69 মিনিটে দলকে 4-0 গোলের লিড উপহার দেন খাইবার আমিরি। বাকি সময় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে না পারায় বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিষ্ক্রিয় করা হলো মিরপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার 16টি গ্রেনেড। 7 জেএমবি সদস্য আটক। একই ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছিল হোসেনি দালানে, জানালো পুলিশ। নির্বাচন কমিশনের প্রতি এবার পক্ষপাতিত্বের অভিযোগ আওয়ামী লীগের। বিএনপি বলছে বাক স্বাধীনতা নেই, বিরোধী নেতাকর্মীদের উপর চলছে দমন-পীড়ন। প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরো হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। ফেনীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে স্কুল ছাত্রীসহ 2 জন নিহত, এক শিশুসহ আহত 3, আটক 4। এবং প্রার্থনা আর মঙ্গল সঙ্গীতের মধ্য দিয়ে সারা দেশে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু, ঘরে ঘরে উৎসবের আমেজ। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।